এই যে খালাম্মা, ইংরেজি পারেন না আপনি? এখনো সালাম নিয়ে পড়ে আছেন? রাইমার মেজাজ প্রচন্ড চটে গেল, কিন্তু ও নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক মুখভঙ্গিতে বলল, আমাদের মাতৃভাষা বাংলা, তাহলে আমি ইংরেজিতে কেন কথা বলতে যাব? নিজের মাতৃভাষাকে সম্মান করতে শিখুন। ছেলেটা কিছু বলার আগেই একটা মেয়ে বলে উঠল, বাদ দি, আসল কথা হচ্ছে ও ইংরেজি বলতে পারে না, তাই মাতৃভাষার গুরুত্ব তুলে ধরতে এসেছে। বলে ওরা সবাই হাই ফাইভ দিয়ে হাসতে লাগলো। রাইমা মুখে হাসিটা বজায় রেখেই শান্ত গলায় বলল, আমি আল্লাহর রহমতে আপনাদের থেকে বেশি ইংরেজি পারি, তবে আপনাদের মতো মাতৃভাষাকে অসম্মান করতে পারি না, জন্যই বাংলাতেই কথা বলি। ওরা মনে হচ্ছে কোনো জোকস শুনলো, গলা ফাটিয়ে হাসতে লাগলো। হাসতে হাসতে একজন বলল, আমাদের থেকে বেশি পাওয়ার জন্যই তো তুই ডেলিভারি ম্যান। আমাদের মতো ভার্সিটিতে পড়ার মুরাদ তোর নেই। কে বলেছে আমি ভার্সিটিতে পড়ি না? আমি ব্যবসা সামলানোর পাশাপাশি পড়াশোনাও করি। হয়তো আমাকে কখনো ক্যাম্পাসে দেখেননি, তাই চিনতে পারছেন না। আর দেখবেনই বা কিভাবে? সবসময় যদি এমন বেহায়াপনায় লিপ্ত থাকেন। বেহায়াপনা বলতে কি বোঝাচ্ছিস? এই যে বেগানা পুরুষের সাথে সারাক্ষণ আড্ডায় মেতে থাকেন। আমরা ফ্রেন্ড, আমরা কেন আড্ডা দিতে পারবো না? নিজে কোনো ছেলে ফ্রেন্ড জুটাতে পারিসনি, এজন্য এভাবে বলছিস? তাই শুনুন, এমন নির্লজ্জ ছেলেদের সাথে বন্ধুত্ব করার চেয়ে আমি নিঃসঙ্গতাকেই প্রাধান্য দেব। এই জঙ্গলি মেয়ে, তোর সাহস হলো কি করে আমাদের নির্লজ্জ বলার? যে ছেলে সারাদিন মেয়েদের সাথে চিপকে থাকে তাকে নির্লজ্জ বলবো না তো কি বলবো? এমন নির্লজ্জ ছেলে যেন কোনো মেয়ের কপালে না জোটে। তারপর মেয়েদের দিকে তাকিয়ে বলল, আর আপনাদের কি আর বলবো? আপনারা যদি অন্য ধর্মের হয়ে থাকেন তাহলে আমি কিছু বলবো না, কারণ অন্যান্য ধর্মাবলম্বীদের আমি মন থেকে সম্মান করি। ওরা স্বাধীনভাবে নিজেদের ধর্মগ্রন্থ অনুযায়ী যা ইচ্ছা করুক, আমার তাতে কোনো আপত্তি নেই, কারণ নবীজি আমাদের অন্য ধর্মের মানুষদের সম্মান করার শিক্ষা দিয়ে গেছেন। কিন্তু আপনারা যদি মুসলিম ঘরের সন্তান হয়ে থাকেন তাহলে আমি বলছি, শুনুন, নিজেদের সম্মান রক্ষার দায়িত্ব কিন্তু নিজেরই। স্বাধীনতা বজায় রেখে চলার চেষ্টা করুন। একজন ছেলে আর মেয়ে কখনো বন্ধু হতে পারে না। একটা না একটা সময় বাজে প্রস্তাব পাবেনি। নিজেদের পরিবর্তন করুন, সময় থাকতেই রবের দিকে ফিরে আসুন। এই গাইয়া বোধ, নিজের জ্ঞান নিজের কাছে রাখ। আমাদেরও কি তোর মতো এই কালো আবরণে সবসময় নিজেদের ঢেকে রাখতে বলছিস? বুঝেছি তোর খুব অভাব, তাই দামি দামি পোশাক কিনতে পারিস না, সেজন্য আমাদের পোশাক নিয়ে হিংসে করছিস। রাইমা হঠাৎ বেশ মজা পেয়ে হেসে উঠল। তারপর নিজেকে ধাতস্থ করে বলল, আমার আব্বুর আল্লাহর দয়ার টাকার অভাব কখনোই ছিল না, কিন্তু কতদিন আর বাবার টাকার উপর নির্ভর করে থাকবো? তাই পড়াশোনার পাশাপাশি বেস্ট ফ্রেন্ডের সাথে নতুন ব্যবসা শুরু করেছি, যার ফলে এখন থেকে নিজেদের টাকায় আব্বু আম্মুর ছোট ছোট চাহিদা মেটাতে সক্ষম হচ্ছি। আপনাদের মতো বাবার টাকায় ফুর্তি করে অন্যদের নিচু করার শিক্ষা আমার নেই। আর কি যেন বললেন, কালো আবরণে ঢাকা গাইয়া ফুট, এই উপাধিগুলোই আমার পছন্দের। যেসব পোশাক পরলে আল্লাহ আমার উপর সন্তুষ্ট থাকবেন, আমি সেসব পোশাকই পরবো। আপনাদের মতো অত দামি পোশাক পরে নিজের সম্মান কামাতে ইচ্ছুক নই আমি। এইসব পোশাক আমাদের স্ট্যাটাস ভিত্তি করে, আমরা মাথা উঁচু করে সমাজে বাস করতে পারি। প্রিয় বোন, আমাদের আসল সম্মান কি সেটাই আপনারা বুঝতে পারলেন না। আফসোস, ইসলাম নারীদের কতটা সম্মান দিয়েছে সেটা যদি বুঝতেন তাহলে এভাবে বলতে পারতেন না। বোন শুনুন, যে সমাজের দোহাই দিয়ে আজ অশ্লীলতাকে স্মার্টনেস ভাবছেন, সেই সমাজে কিন্তু পরকালে গিয়ে আপনার শাস্তির ছিটাছোটা ভাগও নিবে না। আর ভাইয়ারা, আপনাদের উদ্দেশ্যেও কিছু কথা বলি। মেয়েদের সাথে ফ্রি মিক্সিং আড্ডায় ডুবে না থেকে নিজের ভবিষ্যতের স্ত্রীর জন্য নিজের চরিত্রের হেফাজত করুন। তাদের দায়িত্ব নেওয়ার জন্য নিজের কেরিয়ার গঠন করুন। হয়েছে, আর কিছুই বলবো না। ভুলটা দড়িয়ে দেওয়ায় সঠিক পথের পরামর্শ দেওয়ার দায়িত্বটা শুধু আমার। বাকি আপনারা এখন কি করবেন সেটা সম্পূর্ণ আপনাদের দায়িত্ব। এতক্ষণ আমার এই বকবকানি শোনার জন্য আজ এই পেস্ট্রিগুলো আপনাদের ফ্রিতে দিলাম। এটা আমার তরফ থেকে আপনাদের জন্য ছোট্ট গিফট। ভালো থাকবেন, আল্লাহ আপনাদের হেদায়েত দিক, এই দোয়াই করি। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। রাইমা আবারও ওদেরকে সালাম দিয়ে উল্টো ঘুরে চলে গেল। ওরা পাঁচজন নিশ্চল মুখে ওর যাওয়ার দিকে তাকিয়ে আছে। ওর থেকে চোখ সরিয়ে ওরা একে অপরের দিকে তাকাতে লাগলো। ওদের ঠিক পিছনের একটা টেবিলে মুখের সামনে বই রেখে একজন বসে আছে। বইটা নিচে রেখে নাবিন দূরে হেলতে দুলতে হাঁটতে থাকা রাইমার দিকে তাকালো। ওর ঠোঁটের কোণে অস্পষ্ট হাসি ফুটে উঠল।
যেটা কয়েক মুহূর্তের মধ্যেই আবারও হারিয়ে গেল। নাবিন বসা থেকে উঠে ওদের পাঁচজনের উদ্দেশ্যে গম্ভীর গলায় বলল, একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি তোমার ভুলে গেছো? এই তোমাদের ভদ্রতা? নাবিনের গম্ভীর কণ্ঠস্বর কানে যেতেই ওরা পাঁচজন ধরপড়িয়ে বসা থেকে উঠে পড়ল। নাবিন ভার্সিটিতে নতুন নতুন জয়েন হয়েছে প্রায় 1 মাস, তবে এই 1 মাসেই ও যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে সকলের কাছে। নাবিনকে সবাই রাগী স্যার বলেই ডাকে। ওরা পাঁচজন কম্পিত কণ্ঠে বলে উঠল, সরি স্যার। গো টু দ্য ক্লাস। ওরা দ্রুততার সাথে ক্যান্টিন থেকে প্রস্থান করলো। নাবিনও ক্যান্টিন থেকে চলে গেল। বেরিয়ে দেখলো রাইমা স্কুটি স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু ওটা স্টার্ট হচ্ছে। শেষে বিরক্ত হয়ে ও স্কুটিতে খুব জোরে একটা লাথি মারলো। এই লাথিতে স্কুটির কিছুই হলো না, কিন্তু রাইমা পায়ে ব্যথা পেয়ে ঝাঁপতে লাগলো। তারপর খোঁড়াতে খোঁড়াতে গিয়ে স্কুটি পুনরায় স্টার্ট দিল। অবশেষে ওর ভাগ্য সহায় হলো। স্কুটিতে করে ভার্সিটিতে সীমানা পেরিয়ে ও চলে গেল। নাবিন এসব দেখে মুচকি হেসে বলল, শর্টফটে মেয়ে তবে কিউট। রাইমা ক্লান্ত পায়ে হেঁটে একটা চেয়ারে গিয়ে ধপ করে বসে পড়ল। সিনু ভ্রু কুঁচকে ওর দিকে এগিয়ে এসে নরম কণ্ঠে বলল, কি হয়েছে? খুব বেশি পরিশ্রম হয়ে গেছে? পানিতে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এত কথা আমি বাপের জন্মে কোনোদিন একসাথে বলিনি। কাকে কি বলেছিস? তুই আগে দে আহমক। আমার গলায় মরুভূমি ভাবটা আগে দূর করে সমুদ্রের জোয়ার নিয়ে আসি, তারপর সব প্রশ্নের উত্তর দিব। আর হ্যাঁ শোন, গ্লাসে করে না জগে করে পানি নিয়ে আয়, পারলে একটা ড্রামে করেও নিয়ে আসতে পারিস। তানিয়া আর রাইসা পাশের সব থেকে ওর কাছে আসলো। সিনু ভ্রু কুঁচকে বলল, কার বাড়িতে ডাকাতি করতে গিয়েছিলি? হাফ বেরি চুপ কর। সিনু সত্যি সত্যি একটা মাঝারি সাইজের ড্রামে করে পানি নিয়ে আসলো। তারপর রাইমার দিকে সেটা বাড়িয়ে দিয়ে বলল, সব খাবি, এক ফোঁটা পানিও যেন অবশিষ্ট না থাকে। আমাকে দেখে কি তোর রাক্ষসী মনে হয়? মনে হওয়ার কি আছে, তুই তো রাক্ষসী। রাইমা কর্মর দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থেকে পানি খেতে শুরু করলো। প্রায় অর্ধেকের বেশি পানি খেয়ে ও জোরে একটা শ্বাস নিল। তারপর ওদের ভার্সিটিতে ঘটা সব কিছু বলতে লাগলো। সব শুনে গর্জে উঠে বলল, কি, ওরা তোর সাথে এমন ব্যবহার করেছে? এর হিসাব তো আমি পরকালে গিয়ে ওদের থেকে কড়াই গন্ডায় বুঝিয়ে নেব। আজকের আবহাওয়া অত্যন্ত মনোরম। গাছগাছালি থেকে পাখিদের কিচিরমিচির শব্দ ভেসে আসছে। কারো পায়ের আওয়াজে শব্দ শুনে নিজেদের মিটিং স্থগিত করে সিনুরা পিছনে তাকালো। 15 বছরের একটা বালক হাস্যোজ্জ্বল মুখে ওদেরকে সালাম দিল। ওকে দেখে রাইমা ব্যতীত বাকি 3 জনের মুখে হাসি ফুটে উঠল। সিনুরা সালামের জবাব দিয়ে বলল, কেমন আছে ছোটু? আলহামদুলিল্লাহ ফাটাফাটি। ওর উত্তর শুনে সবাই হেসে উঠল। রাইমা ভ্রু কুঁচকে বলল, কি রে মাথা মোটা, এখানে এসেছিস কেন? আপনার অবগতির জন্য জানাচ্ছি যে আমি আপনার মুখ দর্শন করার জন্য মোটেও আসিনি। আমি তো এসেছি আমার এই 3টা কিউট আপুদের সাথে দেখা করতে। তোমার মতো কোনো পেতনিকে দেখার কোনো ইচ্ছা আমার নেই। আজ একটু ক্লান্ত তাই বেঁচে গেলি, নয়তো তোকে এই মুহূর্তে পিষে মারতাম আমি, হারামি। তোমার যা চেহারা তাতে মনে হয় না আমার একটা আঙ্গুলও বাঁকা করতে পারবে। আমার চেহারা নিয়ে কমপ্লিমেন্ট করার আগে নিজের আসমানি চেহারার দিকে একবার তাকা। সামান্য একটু ঝড় উঠলেই আম্মু টেনশনে পড়ে যায়, তুই না আবার উড়ে যাস। রিয়াদ মুখ ভেংসি কেটে রাইসার পাশে গিয়ে বসলো। হঠাৎ ড্রামের দিকে চোখ পড়তেই ও ভ্রু কুঁচকে বলল, এটা কি জন্যে? একজনের তৃষ্ণা মেটালাম ভাই। কোনো হতভাগিনী কাঙ্গালি এসেছিল? তোমার পাশের রুমেই সে থাকে ভাই। রাইমা কর্মর দৃষ্টিতে রিয়াদ আর সিনুর দিকে তাকিয়ে আছে। ওর এমন ভয়ঙ্কর লুক থেকে বাঁচতে ওরা কথা ঘোরানোর জন্য একে অপরের সাথে কথা বলতে লাগলো। তা দেখে রাইমা গম্ভীর গলায় বলল, নাটক। কি খাবে? রিয়াদের তো শুনেছি কেক অনেক পছন্দ। আই থিঙ্ক চকলেট কেকটা ওর দারুণ পছন্দ হবে। রিয়াদ ওদের আতিয়ে তাই অপল্লত হয়ে গেল। হাসি যেন ওর মুখ থেকে সরছেই না। রিয়াদকে নিয়ে ওদের 3 জনের এত ব্যস্ততা দেখে রাইমা ব্যঙ্গ করে বলল, ওরে আদিক্ষেতা, ঢং দেখলে আর বাঁচি না। এমন ভাব করছিস যেন ও তোদের মেয়ে জামাই। ওরা 3 জনাই কঠিন দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলল, চুপ থাক বেবি। রিয়াদ দারুণ মজা পেল বোনকে শায়েস্তা হতে দেখে। ও যথেষ্ট ভাব নিয়ে পায়ের উপর পা তুলে বসে থাকলো। রাইমা ওকে মুখ ভেংসি কেটে অন্যদিকে তাকালো। হঠাৎ অপ্রত্যাশিতভাবে তানজিদের বাইক এসে শপের সামনে থামলো।
প্রথমে চোখের ভুল ভেবে রাইমা ততটা পাত্তা দিল না, কিন্তু যখন তানজিৎকে শপের দিকে এগিয়ে আসতে দেখলো তখন ওর কপাল কুঁচকে গেল। ভেতরে প্রবেশ করতে পারি? ভাইয়া তুমি? কেন আসতে পারি না? নাকি আমাকে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসা লাগতো? আমি কি তা বলেছি? সচরাচর তোমাকে কোথাও যেতে দেখি না, জন্য অবাক হয়েছি। ভিতরে আসতে দিবি না, বাইরেই দাঁড় করিয়ে রাখবি? টেনশন করিস না, আমি ফ্রি খেতে আসিনি, টাকা দিয়ে কিনে খেতে এসেছি। ভাইয়া, ওর কাছে এত জবাবদিহি করার কোনো দরকার নেই, আপনি আসুন তো। তানজিৎ মুচকি হেসে ভিতরে প্রবেশ করলো। তারপর রিয়াদের সম্মুখে চেয়ার টেনে বসে পড়ল। দুজনে একে অপরের দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসি হাসলো। রিয়াদকে দেখে বোঝার উপায় নেই, ওর বয়স 15 দেখে 22 থেকে 23 বছরের যুবক মনে হয়। খুব দ্রুতই ওর হাইট বেড়েছে, তাই ওকে বয়সের চেয়ে খানিকটা বড়ই লাগে। তানজিৎ আশেপাশে তাকিয়ে একজনকে খুঁজতে লাগলো, কাউকে জিজ্ঞাসাও করতে পারছে না, তবুও খানিকটা ইতস্তত করে ও তানিয়াকে বলতে লাগলো, বাকিরা কোথায়? সবাই তো এখানেই আছে ভাইয়া। তানজিৎ শান্ত দৃষ্টিতে বোনের দিকে তাকিয়ে মনে মনে বলল, আহাম্মক মেয়ে, তোর একটা বান্ধবী মিসিং আর তুই কিনা বলছিস সবাই উপস্থিত? ছ্যাঃ, তোর মতো অকৃতজ্ঞ বেস্ট ফ্রেন্ড যেন কারো ভাগ্যে না জুটে। তানজিৎকে বিড়বিড় করতে দেখে তানিয়া ভ্রু কুঁচকে বলল, কি বলছো? শুনতে পাচ্ছি না ভাইয়া। বাইনি চান্স আমি কি বয়রা হয়ে গেলাম? না, তোর কান ঠিকই আছে, আমি কিছু বলিনি, তবে চোখের যে কোনো তার ছিঁড়ে গেছে সেটা নিশ্চিত। তুমি সবসময় আমার পিছে লাগো কেন ভাইয়া? এর হিসাব কিন্তু আমি হাসুটের ময়দানে গিয়ে নিব। খাতায় লিখে রাখ, পরবর্তীতে হিসাব নিতে সুবিধা হবে। দিনে যে কয়জনের থেকে হিসাব নিতে চাস তা কোনো ক্যালকুলেটর দিয়ে পরিমাপ করা যাবে কিনা সন্দেহ। তানিয়া পাশ থেকে একটা চাকু উঠিয়ে বলল, ছোট বোনকে আদর করতে শেখো ভাইয়া, নয়তো তোমার পায়ের রগ কেটে দেব। সশস্ত্রী কারাবার। বাই দা ওয়ে, আদর পাওয়ার জন্য আগে গুরুজনের সম্মান করতে শেখ। আমি তোর গুরুজন, এটা মাথায় রাখবি, তার সেরা বোন আমার। তানিয়া রাগে ক্রমাগত ফুঁসতে লাগলো। ওদের ভাই বোনের কাণ্ড দেখে সিনু রাইমাকে বলল, দামড়া দামড়ি হওয়ার পরেও দেখ কিভাবে কামড়াকামড়ি শুরু করেছে। সে না হয় বুঝলাম, কিন্তু তুই কবে থেকে ব্যাকরণের প্রতি ইন্টারেস্টেড হয়ে গেলি? কিসের দামড়াদামড়ি কামড়াকামড়ি শুরু করেছিস? বেশি কথা বললে তোর সাথে হাতাহাতি করে তোকে কাতুকুতু দিয়ে রাতারাতি গায়েব হয়ে যাব, সোজাসুজি দৌড় দিয়ে। মার কি নিজে এসে খাবি নাকি আমি গিয়ে দেব? নট ইন্টারেস্টেড বেবি, আজ মার খাওয়ার মুড একদম নেই। বর্তমানে দামড়া দামড়ির ফাটাফাটি ঝগড়া দেখার চিঙ্গালালা মুডে। রাইমা না চাইতেও হেসে পড়ল। অন্যদিকে তানিয়া ঝগড়া করার জন্য মুখ খুলতে যাবে, তার আগেই রাইসা পাশের সব থেকে কাস্টমারদের বিদায় জানিয়ে চলে এসে বলল, এত কিচিরমিচির শুরু হয়েছে কেন? তানজিৎ অন্যদিকে তাকিয়ে হাসতেছিল। রাইসার রিনে কণ্ঠস্বর কানে যেতেই ও হাসি বন্ধ করে ওর দিকে তাকালো। তানজিতের দিকে চোখ যেতেই রাইসা আগ্রহ ভরে জিজ্ঞেস করলো, আরে মিস্টার চিরকুমার ভাইয়া যে কখন এসেছেন? যখন আপনি ছিলেন না তখন এসেছি। আচ্ছা, খেতে এসেছেন না কারো থেকে বদলা নেওয়ার জন্য এসেছেন? বিশ্বাস করুন, ওই মেয়েগুলো ওই দিনের পর থেকে আর একবারও আসেনি। আপনি আমাদের লস করিয়ে দিলেন। শেষের কথাটা রাইসা আফসোসের সুরে বলল। তানজিৎ সামান্য হেসে বলল, বদলা না, প্রায়শ্চিত্ত করতে এসেছি। বললেন না আমার জন্য আপনাদের লস হয়েছে, তাই ভাবছি আজ অনেক কিছু কিনে সেই লস লাভে পরিণত করে দিব। এক নাম্বারের কিপটা তুমি। একবার আইসক্রিম খেতে চেয়েছিলাম, তুমি 5 টাকার আইসক্রিম কিনে খাইয়েছিলে, মনে আছে? তুই তো আর বলিসনি কত টাকার আইসক্রিম খাবি, তাই তোর স্বাস্থ্যের কথা ভেবে আমি কেমিক্যাল মেশানো আইসক্রিম কিনে দিয়েছিলাম। বড় ভাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? ওর কথা শুনে তানিয়া ব্যতীত সবাই হাসতে লাগলো। রাইসা হাসতে হাসতে বলল, কিপটা লোক। তানজিৎ তৎক্ষণাৎ শীতল চোখে রাইসার দিকে তাকালো। এই মেয়েটার দিকে তাকালে কেন জানি তাকিয়েই থাকতে ইচ্ছা করে, আবার এখন বলতে ইচ্ছা করছে এই কিপটার লোকটাই আপনার। সেদিন রাইসাকে ওর বাড়িতে পৌঁছে দিয়ে আসার পর ও ওই রাতে অজানা এক কারণে ঘুমাতে পারেনি। যখন অবশেষে একটু ঘুমাতে পেরেছিল তখন স্বপ্নেও রাইসা গিয়ে বিচরণ করেছে। তারপর থেকে এই কয়েকদিন ও নিজেকে এই অদ্ভুত অনুভূতি থেকে রেহাই দেওয়ার জন্য সব সময় কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রেখেছিল। তবুও বারবার রাইসার মুখটা ওর চোখের সামনে ভেসে উঠত। নিজের মনকে অনেক বোঝানোর পরও তানজিৎ কিছুতেই নিজেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়নি। আজ তাই চলেই এসেছে রাইসাকে এক ঝলক দেখার জন্য। সিনুর কথায় তানজিৎ ঘর থেকে বেরিয়ে এলো। ও নিজেকে ধাতস্থ করে বলল,
কি বললেন শুনিনি। বললাম ভাইয়া কি কি কেনার পরিকল্পনা আছে আপনার? আপনার শপে যা যা আছে তার সব কিছুই কিছু কিছু করে প্যাক করে দিন। বড়লোক সাজতে এসেছে, যত সব ঠং। তানজিৎ তর্কে জড়ালো না। ও আর চোখে রাইসার দিকে বারবার তাকাচ্ছে। রাইসা রিয়াদের কেকের দিকে তাকিয়ে বলল, খাচ্ছ না কেন? ভালো লাগছে না? অন্য কোনো ফ্লেভার কেক খাবে? খাওয়ার সময় পেলাম কোথায়? এখানে ঘটে যাওয়া তৃতীয় বিশ্বযুদ্ধ দেখতেই তো সময় পেরিয়ে গেল। হ্যাঁ, এখন ঝগড়া শেষ, খাওয়ায় মনোযোগ দাও। রিয়াদ রাইসাকে মুচকি হাসি উপহার দিয়ে খেতে লাগলো। তানজিৎ কঠিন দৃষ্টিতে এতক্ষণ রাইসা আর রিয়াদের দিকে তাকিয়েছিল। ওদের এমন হেসে হেসে কথা বলা তানজিদের একদম ভালো লাগেনি। ও একবার রাইসার দিকে তাকাচ্ছে তো আরেকবার রিয়াদের দিকে তাকাচ্ছে। সেটা লক্ষ্য করতেই রিয়াদের ভ্রু কুঁচকে গেল। হঠাৎ কয়েকটা কাস্টমার আসায় রাইসা পাশের শপের দিকে চলে গেল। সিনু আর রাইমা তানজিদের অর্ডারগুলো প্যাক করার পাশাপাশি অন্যান্য কাস্টমারদের সামলাতে লাগলো। তানিয়া রাইসার দিকে যেতে ধরতেই রিয়া তোকে আটকিয়ে দিয়ে বলল, তুমি তানজিৎ ভাইয়ার কাছে থাকো, আমি সাহায্য করতে যাচ্ছি। বলে রিয়াদ রাইসাকে সাহায্য করার জন্য পাশের শপে চলে গেল। এতে করে তানজিদের মেজাজ প্রচণ্ড খারাপ হয়ে গেল। রিয়াদ রাইসার কাছে গিয়ে বুকেটগুলো এগিয়ে দিতে দিতে বলল, আপু একটা কথা বলি। দিতে না করে বলে ফেলো তো। আমার না তানজিৎ ভাইয়ার সাথে তোমাকে বেশ ভালো লাগে। রাইসার হাত থেমে গেল, চোখ বড় বড় হয়ে গেল। ও হতভম্ব কণ্ঠে বলল, এসব কি বলছো? হঠাৎ এমন কথা কেন বললে? আর আমার কথাই কেন বললে? সিনু কিংবা রাইমার কথা তো বললে না। আস্তে আস্তে একসাথে এত প্রশ্ন বাবা, যাও তবুও উত্তর দিচ্ছি। সিনু আপুর সাথে তানজিৎ ভাইয়ার কোনো মিল নেই, মানে বৈশিষ্ট্য। আর ওই ঝগড়ই রাইমা মেয়ের সাথে তো তানজিৎ ভাইয়ার একদমই যায় না। বাই দ্য ওয়ে, ওই হঠাৎই এমন প্রশ্ন করার কারণ হচ্ছে তানজিৎ ভাইয়ার আজ তোমার দিকে তাকিয়েছিল। হঠাৎ করে হয়তো তাকিয়েছিল, তাই তুমি সেটা দেখে নিয়েছো। ওসব সম্ভব না কখনো। কেন অসম্ভব না? কারণ উনি চিরকমর থাকার প্রতিজ্ঞা নিয়েছেন। ইস, কেন যে এমন প্রতিজ্ঞা করতে গেলেন? তোমার সাথে যা মানাতো না, বিশ্বাস করো আমি তোমাদের বিয়ে ঘটক হতাম। পাগল ছেলে, এইসব অবাস্তব চিন্তাভাবনা নিজের মাথা থেকে ছেড়ে ফেলো, নয়তো রাইমাকে বলে তোমার পিঠের ছাল তুলে নিব। রিয়াদ মুখটা পাংশুটে বন্যের করে ফেললো। তা দেখে রাইসা হেসে বলল, আমি মজা করছি, ভয় পেও না। রিয়াদ মাথা চুলকে নিজেও হেসে ফেলল। দূর থেকে এসব দৃশ্য একজোড়া রক্তাপ চোখ দেখে যাচ্ছে। তানজিৎ নিজের রাগ কমানোর জন্য টেবিলে রাখা পানির গ্লাসটা খুব করে চেপে ধরে পানি খেতে লাগলো। তা দেখে তানিয়া বলল, এই বেচারা গ্লাস কি দোষ করেছে? ওর সাথে এমন নির্মম আচরণ করছো কেন? তানজিৎ কর্কশ কণ্ঠে বলল, চুপ থাকা একদম। বেশি বকর বকর করলে চর মেরে দাঁত ফেলে দিব তোর। এর হিসাব কিন্তু পরকালে গিয়ে নিব ভাইয়া। নিস যা, এটাও গিয়ে খাতায় লিখে রাখ। তানিয়া তানজিদের সামনে থতমত হয়ে বসে আছে। আর তানজিৎ ক্ষুব্ধ চাউনিতে পাশের শপের দিকে তাকিয়ে আছে। রাইসা আর রিয়াদ কাজ করার পাশাপাশি ফুসুর ফুসুর করে একে অপরের সাথে হেসে হেসে কথা বলছে। সিনু একটা প্যাকেটে তানজিদের করা সবগুলো অর্ডার গুছিয়ে সেটা এনে ওকে দিল। তানজিদ রাইসা থেকে চোখ সরিয়ে মুখে খানিকটা হাসি ফুটিয়ে সিনুর দেওয়া প্যাকেটটা নিয়ে নিল। তানজিদ যাওয়ার জন্য উঠে বসতেই রাইসা পাশের শপ থেকে হাতে একটা সাদা ডেইজি নিয়ে হাজির হলো। তারপর হাসি মুখে সেটা তানজিদের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এত কিছু কিনলেন, তার বোনাস হিসাবে এটা আপনার। তানজিদের সমস্ত রাগ উদাও হয়ে গেল। ও মুচকি হেসে রাইসার হাত থেকে ফুলটা নিয়ে নিল। তারপর বিদায় জানিয়ে সব থেকে বেরোতে ধরতেই তানিয়া নিজের ভারমুখ পরিবর্তন করে বলল, চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। আমি তোর মতো হাদারাম না যে এগিয়ে দিয়ে আসতে হবে। তুমি খুব খারাপ ভাইয়া। ধন্যবাদ। ওদের কথোপকথন শুনে রাইসা মুখে হাত চেপে হাসতে লাগলো। ওর ওই হাসির দিকে তানজিদ শীতল চোখে তাকিয়ে থাকলো। তারপর তানিয়াকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা আয়, একটা ইচ্ছে পোষণ করতেছি। বড় ভাই হিসেবে সেটা পূরণ করলে বিষয়টা ভালো দেখায় না? আহা কি চাটু মানুষ, কিভাবে নিজের এত প্রশংসা করতে পারে? এমন সময় রিয়াদ ওর সামনে চলে আসলো। তারপর বলল, ভাইয়া চলুন একসাথে যাই। ওকে দেখতেই তানজিদের চোখ মুখ কঠিন হয়ে গেল। গম্ভীর গলায় বলল, আসো। তিনজনেই শপের বাইরে চলে গেল। তানিয়া তানজিদের কাঁধে হাত রেখে বলল, এবার তুমি কিভাবে কিপটামি করো সেটাই দেখবো। নিজের টাকা দিয়ে কিনলেও এই সব কিছুই আমার পেটে যাবে। আহা তুমি বড়ই উপকার করলে আমার। তানজিদ তানিয়ার মাথায় চাটি মেরে বলল, এত শখ কোথায় রাখিস? এর মধ্য থেকে এক টুকরো তুই পাবি না, লুবি মেয়ে। সেটা নয় বাড়িতে গেলে দেখতে পাবে।
ঠিক আছে বেহেন। তানিয়া গর্বের হাসি হেসে ওর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলো। তানজিদ আর এক পলক রাইসার দিকে তাকিয়ে রিয়াদকে নিয়ে প্রস্থান করলো। অদৃশ্য না হওয়া পর্যন্ত তানিয়া সেখানে দাঁড়িয়ে থাকলো। মেহমেদ ভ্রুকুসকে এতক্ষণ সামনের দিকে তাকিয়েছিল। হো বিড়বিড় করে বলল,